আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন। কিন্তু এই সন্ত্রাস সব সন্ত্রাসকে তাড়িয়ে গেছে। ভুরি ভুরি কারচুপি ও বেনিয়মের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ফলতায় বাতিল করা হলো ভোট। 285টি বুথের সবকটিতেই পুনর্নির্বাচন হবে 21শে মে। যে মানুষটি একসময় মমতার আশীর্বাদে রাজনীতির সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলেন, যার নিজের কোনো রাজনৈতিক আদর্শ নেই, আজ সেই বিশ্বাসঘাতক নেতার কাছেই মমতাকে মাথা নত করতে হলো। কিভাবে এই অসাধ্য সাধন হলো? কিন্তু সেটা মূর্খ, সে তো দেখেন সে একটা অপদার্থ মূর্খ, মানে গণ্ডমূর্খ কীট পতঙ্গ। এখানেই বাংলাদেশ, মানে পাকিস্তান এবং ভারত এবং আপনার এই তিনটা দেশ সবচেয়ে মারাত্মকভাবে কেন এই দেশগুলো আসলে মানে কোনোভাবে উঠতে পারতেছে না, কারণ তাদের রাজনীতিবিদদের অধিকাংশই এই আপনার এই শুভেন্দুর মতো মানে অমানুষ প্রকৃতির, জানোয়ার প্রকৃতির গণ্ডমূর্খ কীট পতঙ্গ নেতা হতে পারে। এটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ না করারও ঘোষণা দিয়েছেন এই তৃণমূল নেত্রী। তাই প্রশ্ন উঠেছে, ইস্তফা না দিয়ে তিনি কি সত্যি মুখ্যমন্ত্রীর পদে থাকতে পারবেন? বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। শিবন সালাউদ্দিনের একটা স্বীকারোক্তি আছে সংসদের ভেতরেই, কইছে জুলাই সংসদে সাইন করাটা এটা বাধ্য হয়ে করছে, এটা করতে চায় নাই। এটা কারণ যদি সংস্কারের বাহানায় নির্বাচন না হয়, সেজন্য বিএনপি সবকিছুতে আপোষ করে জুলাই সনদে সাইন করেছে। অল্পের জন্য বেঁচে গেল সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন আহমেদ অল্পের জন্য বেঁচে গেল জনগণের তোপের মুখ থেকে। উনি তো বলছে মব সৃষ্টি করা যাবে না, সেই মবের মুখে সে পড়ে গেল। কিভাবে পড়ে গেল? সেদিন আপনারাও ভুক্তভোগী ছিলেন। আপনার ওই সময়ে গণহত্যা পরবর্তী হাসিনা বিরোধী মনোভাব মানুষের মধ্যে ছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা সেদিন বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল, বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে প্রবাসীদের ব্যাপক আগ্রহ। এমনকি বিদেশিদের বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ডেভেলপমেন্ট পার্টনার তাদেরও যথেষ্ট আগ্রহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই তথ্যবহুল প্রতিবেদনটি ক্লিক করেছেন, তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই তথ্যবহুল ভিডিওটি দেখবেন। মূলত বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। উগ্র হিন্দুত্ববাদের নাম দিয়ে চরম নিকৃষ্ট কীট পতঙ্গ রাজনীতিবিদ বলল আপনার নিজের প্রতি আপনার লজ্জা হবে। সেই শুভেন্দু একটা গণ্ডমূর্খ, প্রচন্ড ধরনের মূর্খ, অপদার্থ, অশিক্ষিত গণ্ডমূর্খ যাকে আমরা বলি, সে আপনার কলকাতা বা পশ্চিমবঙ্গের আপনার নির্বাচনে জয়ী হয়েছে। হওয়ার পরেই এর আগে আপনি দেখেন 2 দিন আগেও কিন্তু বলেছে যে শেখ হাসিনা বীরের বেশে ঢাকা এয়ারপোর্টে ফিরবে। সে কিন্তু ভারতের কোনো মানে সরকারের অংশও না, কিন্তু যেভাবে সে প্রতিদিন বাংলাদেশকে আপনার থ্রেট দেয়, বাংলাদেশিরা বসে আছে, কোনো কথা বলছেন না, এবং আপনার নির্বাচিত হওয়ার পরেই হিন্দুদের বাড়ি করে ভয়ঙ্কর হামলা চলছে এই মুহূর্তে, মারাত্মক হামলা চলছে এই মুহূর্তে আপনার, এবং গোরবাড়ি ভেঙ্গে দিচ্ছে। এক ধরনের মানে প্রশ্ন উঠেছে এই মুহূর্তে আপনার যে পশ্চিমবঙ্গ কি দি নিউ গাজা অফ সাউথ ইস্ট এশিয়া, দ্যাট ইজ ইট। এবং এই প্রশ্নটা উঠতেই পারে এখন। মুসলিমরা সেখানে মানে কি করবেন, কিভাবে দেখবেন আমরা জানি না, তবে পরিস্থিতি খুবই গুলাটে। শুধু তা নয়, মানে ভারতীয়দেরকে মানে নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পুশিং করার অনবরত চেষ্টা এখন এই মুহূর্তে হবে, এবং একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস মানে বর্ডারে শুরু হবে। এটা থেকে পরিত্রাণ এর উপায় কি, এগুলো আমরা নিয়ে কথা বলতে পারি। তবে এখানে বলে নাকি যে উগ্র হিন্দুত্ববাদ এই সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা মানে 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 থ্রেট, এটা সত্য। আগে ধরেন আমাদের ধর্মের নামে যে বিভিন্ন ধরনের মানে আপনার সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছিল, আল কায়দা, তারপরে আপনার মানে আইসিস এর মতো সংগঠন কে করেছিল, কে তৈরি করেছিল, সেটার পরেও তো এই সংগঠনগুলাই কিন্তু মানে কে কখন কোথায় কি করে এবং থ্রেট ছিল একদম ডিসমিস করে দেওয়া হয়েছে। ওয়াজ এ নাইস জব। কে ক্রিয়েট করেছে আবার কে শেষ করলো, এটা পরে কথা হবে। তবে এখানে বলে রাখি যে এটা ঠিক এই মোটে উগ্র হিন্দুত্ববাদ এবং ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এবং বাংলাদেশের জন্য আগামীতে আমরা যে প্রতিদিন আপনাদেরকে বলি না যে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ শান্তি থাকতে পারবে না যদি না বাংলাদেশ নিজেদেরকে ঠিক করে, বলি না আমরা, যতক্ষণ পর্যন্ত ভারত আমাদের 3 দিকে আছে। আমি কেন বিভিন্ন বিষয় আসন নিয়ে বলি না যে ভারত যতদিন আছে বাংলাদেশের কপালে শান্তি ততদিন জুটবে না। তাদের কমিটমেন্টই হলো বাংলাদেশকে জারিয়ে পুলিশ সরকার করে দিতে হবে এবং তাদের এজেন্টদেরকে তৈরি করতে হবে। একটা এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল, সে বলতেছে
বীরের বেশে শেখ হাসিনা ফিরবে। সে জানে না তার বাপ যে আমেরিকা এবং ইউনাইটেড নেশনস তারা শেখ হাসিনাকে চায় না। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে প্রবাসীদের ব্যাপক আগ্রহ। এমনকি বিদেশিদের, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, ডেভেলপমেন্ট পার্টনার, তাদেরও যথেষ্ট আগ্রহ। আমিরে জামাতকে বাংলাদেশের অনেক ডেভেলপমেন্ট পার্টনার অলরেডি পছন্দ করে ফেলেছেন, চুজ করে ফেলেছেন। ভবিষ্যতে ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের অনেক বন্ধু রাষ্ট্র, উন্নয়ন সহযোগী রাষ্ট্র তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ইটস ট্রু। এবং তার চাইতে বড় বিষয়, কারণ বিদেশিরা কে কাকে দেখতে চায় এটা আমাদের কাছে কখনোই প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। তবে এটার একটা গুরুত্ব আছে। এখন পর্যন্ত বাংলাদেশের কে ক্ষমতা আসবে আসবে না এটা বিদেশিরাই ঠিক করে, কিন্তু আমাদের কাছে হওয়া উচিত যে জনগণ কাকে পছন্দ করে। তো এই মাপকাঠিতে বাংলাদেশের জনগণ যারা প্রবাসে আছে তাদের সিংহভাগ জামাত শিবিরকে পছন্দ করে, তাদের আস্থা জামাত ইসলামের উপর, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, এই জন্য দেখবেন যে প্রবাসীদের যে ফেসবুক অ্যাক্টিভিজম কিংবা প্রবাসীদের যে কোনো কার্যক্রম, এতে জামাত ইসলামের প্রতি তাদের সমর্থন ফুটে ওঠে। এবং এবার পোস্টাল ব্যালটে যে ভোট নেওয়া হয়েছে, যদিও প্রবাসীদের একটা বিরাট অংশ, জামাত শিবির সমর্থকদের একটা বিরাট অংশ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেনি, তারপরে যারা দিয়েছেন তারা বেসিক্যালি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। এবং জামাত ইসলামী যতটা আসন পেয়েছে, অনেকগুলো আসনে জয় পরাজয় নির্ধারণ করেছে ব্যালট, পোস্টাল ব্যালটের ভোট, এবং সেটা দাঁড়িপাল্লার পক্ষে। দর্শক, আমিরে জামাত জাপান সফরে গিয়েছেন, তিনি জাপান সফরে আছেন। তিনি জাপানে বিভিন্ন প্রোগ্রাম করছেন। তার এই জাপান সফর কেন? প্রথম কথা হচ্ছে, জাপান সরকারের এরকম একটা প্রজেক্ট আছে যে বিভিন্ন রাষ্ট্রের, বিশেষ করে বন্ধু রাষ্ট্র কিংবা উন্নয়ন সহযোগী রাষ্ট্র, জাপান কিন্তু বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে। বাংলাদেশ সবচেয়ে বেশি বিনা সুদে বা স্বল্প সুদে লোন পায়, এমনকি একদম লোনবিহীন যে সাহায্য পায় কোন দেশ থেকে? উত্তর হচ্ছে জাপান থেকে। বিশেষ করে জাইকা বাংলাদেশ হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা দেয় এবং এটা দিয়ে বাংলাদেশ অনেক কাজ করতে পারে। এই জন্য জাপান বাংলাদেশের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট পার্টনার। তাদের একটা প্রজেক্ট আছে যে তাদের বন্ধু রাষ্ট্রে যেসব রাজনৈতিক নেতাদের প্রতি তাদের নজর পড়ে, তাদের ভালো লাগে, তাদেরকে তারা ভিসা দিয়ে নিয়ে যান এবং তাদের যে সিস্টেম ব্যবস্থা এগুলো ঘুরে দেখান এবং তাদের সাথে বিভিন্ন ধরনের বৈঠক করেন। তো ডাক্তার শফিকুর রহমানকে জাপান সরকার তাদের যে এই প্রজেক্টের আন্ডারে পছন্দ করে নিয়ে গেছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এবং জাপানের বিভিন্ন বিষয়ে তাকে ঘুরিয়ে দেখাচ্ছে। তো জাপান সরকারের সাথেও ডাক্তার শফিকুর রহমানের মিটিং হবে, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাথে জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জাপানে যাতে বাংলাদেশের জনবল পাঠানো যায়, এইসব বিষয়ে ডেফিনেটলি তিনি কথাবার্তা বলবেন, ভূমিকা রাখবেন। জাপানের নীতি নির্ধারকদের সাথেও ডাক্তার শফিকুর রহমানের বেশ কিছু মিটিং আছে। এটা একটা দিক। কিন্তু বাংলাদেশি যারা আছেন জাপানে, এই প্রবাসীদের ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি। ডাক্তার শফিকুর রহমান একটা প্রোগ্রাম করছেন, উপচে পড়া ভিড়, যে কমিউনিটি সেন্টারে কিংবা যে হলরুমে প্রোগ্রাম করছেন, উপচে পড়া ভিড়, কানায় কানায় পূর্ণ। জাপান সাধারণত টোকিও একটা ঘনবসতিপূর্ণ জায়গা, রাইট, কিন্তু বাংলাদেশি লোক কিন্তু জাপানে কম। যেমন আপনি লন্ডনে গেলে দেখবেন যে প্রচুর বাংলাদেশি, কিন্তু জাপানে ওই অর্থে বাংলাদেশি কম। এবং অনেক দূর দূরান্তে থাকে, কাজ করে, শহরের মধ্যে কাজ কম, এরকম অনেক বিষয় আছে, যাতে খুব সহজে বাংলাদেশিরা অনেকে একত্র হবে এটা কঠিন। বা ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক বাংলাদেশি একত্র হয়েছেন। এবং জাপানে কিন্তু কাজ করতে হয়, বসে বসে খাওয়া কিংবা কাজ করে তারপর আড্ডা দেওয়া এগুলো কম, প্রচুর কাজ করতে হয় এবং ওভারটাইমও করে অনেকে। ইউরোপ আমেরিকার মতো ফাও সময় তো, ইউরোপ আমেরিকাও কাজ করতে হয়, তারপরও তাদের অবসর সময় থাকে অথবা সারপ্লাস টাইম থাকে, সেখানে মানুষ রাজনীতি করতে পারে অবসর টাইমে। কিন্তু জাপানে নর্মালি এটা কঠিন। কিন্তু তারপরও ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে জাপান প্রবাসীদের ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি, তাকে এক নজর দেখতে কিংবা তার বক্তব্য শুনতে কিংবা তার সাথে মত বিনিময় করতে বিপুল সংখ্যক বাংলাদেশি জাপানি উপস্থিত হয়েছেন। তো দর্শক দেখেন, একটা বিষয় বলি, এই জাপান সফরকে কেন্দ্র করে বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে একটা গোপন চুক্তি করে ক্ষমতা এসেছে। এখন সেই চুক্তি বাতিলের জন্য হাইকোর্টে রিট করা হয় এবং চুক্তি মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে। কারণ সেই চুক্তির যে ধারাগুলো, 32 পৃষ্ঠার চুক্তির নানান বিষয় যেগুলো বাংলাদেশ মানতে বাধ্য, সেগুলো যদি বিএনপি সরকার করতে যায় তাহলে তাদের এদিকে ক্ষমতা থাকে না, আর একদিকে সে চুক্তি না মানলে যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষমতায় রাখবে না। বেকায়দায় পড়েছে। কাটা লাইনে বিএনপি ক্ষমতা আসতে যে, শর্টকাটে ক্ষমতা আসতে যে এই বেকায়দায় পড়েছে। কিন্তু জামাত ইসলামী ওইভাবে আগে না। জামাত ইসলামী শক্ত একটা ভিত্তি তৈরি করতে চায়। জামাত ইসলামী জাপান, চীন, ইউরোপ, আমেরিকা সবার সাথে একটা ব্যালেন্স সম্পর্ক রাখে, এমনকি ইন্ডিয়া জনগণের ভোটে ক্ষমতা আসতে চায়, যাতে জামাত ক্ষমতায় আসলে তাদের একটা মজবুত ভিত্তি থাকে। কারোর সাথে কোনো চুক্তি করে নয়, কেউ চাইলেই যে জামাতকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে এরকম নয়।
এজন্য দীর্ঘমেয়াদে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, সবাইকে যতটুকু সম্ভব আস্থা নেওয়ার চেষ্টা করছে যে জনগণ ভোট দিলে যেন তাদের সাথে প্রপার কোঅপারেশনের সাথে কাজ করা যায়, এই পথেই জামাত এগোচ্ছে। দর্শক, জাপানে মাননীয় বিরোধী দলীয় নেতার বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা। তো জাপানে এত বড় নাগরিক সংবর্ধনা খুব কম দেখা যায়। জাপানে বাংলাদেশের কেউ গেলে ওটা নিয়ে তেমন মাতামাতি হয় না, এটা যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে গেলে ব্যাপক মাতামাতি হয়, কিন্তু আমিরে জামাতকে ঘিরে ব্যাপক মাতামাতি আমরা লক্ষ্য করছি। আমিরে জামাত যদি প্রকাশ্যে এরকম লন্ডনে কোনো সমাবেশ করেন, দেখবেন যে মনে হবে যেন একখণ্ড বাংলাদেশ, নিউ ইয়র্কে করলে মনে হবে যেন একখণ্ড বাংলাদেশ। জাপানেও এরকম মনে হয়েছে। দুর্নীতিমুক্ত, সুশাসন ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংসদের ভেতরে এবং বাইরে লড়াই অব্যাহত থাকবে, ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তাকে এই নাগরিক সংবর্ধনায় এটা বলা হয়, এবং এই নাগরিক সংবর্ধনা একটা প্রাণবন্ত প্রোগ্রাম ছিল, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল, এবং জাপানে বাংলাদেশের যত বিখ্যাত লোকজন ছিল, গুরুত্বপূর্ণ লোকজন ছিল, তারা বেশিরভাগই সেখানে উপস্থিত ছিল। বাংলাদেশি কমিউনিটির নেতা বলতে যাদেরকে বোঝায়, যারা জাপানে অবস্থান করছেন, তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমিরে জামাতের উদাত্ত আহ্বান ডাক্তার শফিকুর রহমান এমপি এই আহ্বান জানিয়েছেন। এবং আমিরে জামাতের সাথে জামাতের একাধিক এমপি আছেন, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন। এক কথায় যদি বলি যে প্রবাসীদের আগ্রহ আর জামাতেরও আগ্রহ প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের জন্য জামাত কাজ করতে চায়। আর প্রবাসীদের আগ্রহ কেন জামাত শিবিরের প্রতি? কারণ প্রবাসীদের মধ্যে ধান্দাবাজি নেই, তারা কষ্ট করে টাকা ইনকাম করেন, দেশে পাঠান, দেশ ভালো থাকুক, তার পরিবার ভালো থাকুক, এটাই চায়। আপনাদেরকে বলবো যে অল্পের জন্য বেঁচে গেল সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন আহমেদ অল্পের জন্য বেঁচে গেল জনগণের তোপের মুখ থেকে। উনি তো বলছে মব সৃষ্টি করা যাবে না, সেই মবের মুখে সে পড়ে গেল। কিভাবে পড়ে গেল ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা যারা দেখা শুরু করছেন, যারা আজকে প্রথম দেখেন, তারা তো জানেন না, যারা পুরানো তারা কিন্তু জানে যে আমি আমার ভিডিওতে প্রমাণ ছাড়া কথা বলি না, আমি মিথ্যে কোনো নিউজ আমার চ্যানেলে আমি দেই না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে একটু অপেক্ষা করে, আমি এখন আপনাদেরকে প্রমাণ দেখাবো যে কোন বিষয়টি নিয়ে আমি কথা বলবো। তো আসুন সেই প্রমাণটা আপনারা দেখুন, ভিডিওটা দেখুন, তারপর আমি সেই বিষয় নিয়ে কথা বলতেছি। এখানে একটা কথা বলি, দুইটা বিষয় থাকবে। প্রথম হলো যে সালাউদ্দিন সাহেব যে মবের ভিতর পড়ে গেছিল, সেটা থেকে তাকে কিভাবে রক্ষা করলো, সেটা তাকে দেখে যে এটা দেখবেন আপনারা প্রমাণ। আর একটা জিনিস দেখবেন যে যখন নারী নেত্রীদেরকে সেই নারী নেত্রীরা যখন শপথ পাঠ করছে, তারা যখন খালেদা জিয়ার মাজারে কবরে ওরা ওখানে গেছিল, কবর জিয়ারত করার জন্য গেছিল, দোয়া চাওয়ার জন্য গেছিল তার কাছে। বিশেষ ভালো কথা, ম্যাডামের কাছে গেছে। সেখানে গিয়ে কি হুজুরদের অভাব পড়ছে, পুরুষ লোকের অভাব পড়ছে? মির্জা আব্বাস সাহেবের কি মুখে প্লাস্টিক লাগাইছে? উনি কি কথা বলতে পারে না? এতগুলা মানুষ দাঁড়ায় আছে, তার ভিতরে একজন মহিলা। আপনারা একটু দেখেন যাদের ইমান আমার, তা দেখেন এটা কোথায় আছে? কেয়ামতের লক্ষণ তো। এখন আমি যে কেয়ামত ছুড়ে গেছে, বিএনপি তো কেয়ামত নিয়ে আসছে, দেখেন মানুষ আপনারা নিয়ে টোল করতেছে। কেন রে ভাই, আপনারা এত বড় দল, এই টোলের শিকার হচ্ছেন কেন? আপনারা সমস্যা কি? আপনাদের কি দুনিয়াতে কোনো লোক নাই, মনে করার কোনো লোক নাই? যে মহিলাকে দিয়া মনে করেন পাশে দাঁড়াইয়া সালাউদ্দিন সাহেব আমিন আমিন বলে, কি ভাই পাইছেন কি? সমস্যাটা কি? আচ্ছা, আপনারা ভিডিও দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতেছি এখন আপনাদের সাথে। শুনতেছেন ভুয়া বলতেছে, কেমন তাকে ঘিরে ধরছে সালাউদ্দিন সাহেব। দেখেন শুনলেন তো আপনারা? কেন ভাই এটা করতে হবে কেন? এই দলটাকে পচাবার জন্য এটা দরকার আছে কোনো? আপনারাই শুধু সেটা বলেন। এই কথা কি না বলে পারবেন? এখন পারবেন না। দেখেন এই কি অবস্থা শুরু করছে, দেখেন। এরিনিয়া দুনিয়াতে লোকের অভাব পড়ে গেছে, এরিনিয়া কবরের ওখানে দোয়া করাতে গেল। এটা সালাউদ্দিন সাহেবকে বলবো, স্যার আপনি গেছেন স্টেডিয়ামে খেলা দেখতে, সেখানেও যখন আপনাকে এলইডি স্ক্রিনে আপনাকে দেখাইছে, সবাই তখন আপনাকে বলছে ভুয়া। স্যার ওখানে কিন্তু জামাত শিবির যায় না। আপনারা কি মনে করেন ওখানে সব স্টেডিয়ামে জামাত শিবির গেছে? সেটা বলবেন নাকি সাধারণ জনগণ? এরা হলো যে 70% যাদের ভোটকে আপনারা পায়ে মুছে ফেলে দিয়েছেন না, এরা হলো তারা। বুঝছেন স্যার? এরা হলো তারা। এরা আপনাদেরকে ভুয়া বলছে। ওই যে 70% আপনি বলছেন না সংসদে বসে যে আমরা ইচ্ছাকৃতভাবে এটা করছি, এই যে ইচ্ছাকৃত ফল পাচ্ছেন। আবার এই যে দেখেন আপনাকে অ্যাটাক করছে, দেখছেন না? আপনার মতন একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি দেখেন যে কিভাবে ভুয়া বলে আপনাকে আপনার পর ঝাঁপাইয়ে পড়তেছে, মানুষ আপনাকে নিয়ে বেরোতে পারতেছে না। হয়তো একদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর এরকম হবে, হয়তো জানি না, আল্লাহ যেন সেটা না করুক কখনো। এটা থেকে বেরিয়ে আসেন, এখনো সময় আছে, এখান থেকে বেরিয়ে আসুন। মাননীয় এমপি সাহেব, মন্ত্রী সাহেবরা, আপনারা ফিরিয়ে আসুন। আপনারা দেখছেন কিন্তু গত 3-4 দিন আগে একজন শহীদ জুলাই যোদ্ধার বাবা, সে কিন্তু বলছে এই চুপ করেন, এগুলো শুনতে চাই না, কখন জুলাই সনদ বাস্তবায়ন করবেন সেগুলো নিয়ে আলাপ করেন, সেগুলো নিয়ে কথা বলেন।
মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে আপনাদের প্রতি। আপনার এই যে মনে করেন এই তেল দেওয়া ভালো লাগে না, তেল হয়তো আপনাদের কাছে ভালো লাগে, সবার কাছে এটা ভালো লাগে না, এটা তিতা তিতা লাগে, কথা বুঝছেন, এটা তাদের কাছে ভালো লাগে না। তো সেই জন্য বুঝে শুনে কথা বলিয়েন, বুঝে শুনে কাজ করেন। ওই যে অট্ট হাসি দেন না স্যার, অট্ট হাসি তো দেন, সংসদে বসেন, সেই অট্ট হাসির প্রতিফলন এই যে দেখেন, ওর নিচে আপনার কানে শব্দটা গেছে। আরে শুনেন, মানুষকে গায়ে হাত তুলে মারতে হয় না, আপনি তো বেঁচে গেলেন। মানের যে তার চেয়ে বড় জিনিস, তারা আপনাকে হাতের কাছে পাইতো কি করতো আপনি জানেন স্যার? এরা সাধারণ জনগণ, এদেরকে ক্ষিপ্ত করিয়েন না। আমরা চাই আপনারা ক্ষমতায় থাকেন, আমরা চাই আপনারা যেন কোনোভাবে কোনো ইসের ভিতরে না পড়ে যান, 5টা বছর যেন ভালোভাবে ক্ষমতা থাকতে পারেন, সেটাই আমরা চাই। সত্য কথাগুলো বলি, এই জন্য ভালো লাগে না হয়তো অনেকের, ভালো লাগবে হয়তো একটা সময়, ভালো লাগবে একটা সময়, বুঝতে পারবে। যাই হোক, এটা বলার পরে আমি ছোট্ট করে একটা কথা বলি, সেটা হলো আপনারা তো সবাই জানেন ওইটি বিষয় নিয়ে আমার বড় চ্যানেলটায় আমি ভিডিওটা দিয়েছি, আপনারা জানেন গতকালকের আমি রাত 9টায় দিয়েছি, তো আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তারপর আমি ছোট্ট করে এখানে একটা কথা বলে নিই, কারণ যারা জানেন না তাদের জানতে হবে কথাগুলো। সেটা হলো ওই ভিডিওটা আমার ওখানে দেওয়া আছে, প্রমাণ দেওয়া আছে আমার, এবং ভিডিও নিশ্চয়ই আপনারা তো দেখে গেছেন যে নেত্রকোনায় যে মদন উপজেলার 12 বছরের বয়সী একটা মেয়ে মাদ্রাসা ছাত্রী, তার চেয়ে অন্তঃসত্ত্বা এ করছে একজন আলেম। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ 100% মিথ্যে কথা। আপনার এই বোনের কাছে পাবেন সম্পূর্ণ 100% সত্য কথা পাবেন এখানে, ওটা সম্পূর্ণ প্রমাণ দিয়ে দিচ্ছি সেখানে। এবং আমার কথা হচ্ছে, যেখানে একজন আলেম বলে যে আপনারা ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করলে এখানে সবকিছু বেরিয়ে আসবে যে কে পিতা, অথবা কে তাকে করছে, সেখানে তার বলার কিছু থাকে না দেখেন। এবং আপনারা বিচার না করে, আপনারা প্রমাণিত না হয়ে, একটা কোনো কিছু না করে কিভাবে একজন আলেমকে আপনারা এভাবে সমাজে সোশ্যাল মিডিয়ায় পচা দিতে পারেন? আপনাদের কি কোনো মনুষ্যত্ব নাই ভাইয়েরা বোনেরা? কেন করতেছেন এটা? প্রত্যেকটা চ্যানেলে দেখেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, কোনো কিছু খোলা যায় না, তাকে দিয়ে তার ছবি দিয়ে, পাশে মেয়েটাকে দিয়ে, তাকে ক্রস চিহ্ন দিয়ে, একে মানে যত বিচ্ছিরি ভাষা আছে, যে ওয়ার্ডগুলো মুখে উচ্চারণ করাও যায় না, সেগুলো দিয়ে তাকে দিয়ে দিচ্ছেন, ক্যাপশন দিয়ে দিচ্ছেন। কেন ভাইয়েরা পুরা কেন? আপনাদের কি বিবেক বলতে কিছু নাই? আল্লাহর কাছে কি কৈফিয়ত দিবেন? কোনো মানুষকে আপনি দোষারোপ করার আগে অবশ্যই প্রমাণ নিতে হবে, সত্য যাচাই করতে হবে। কেন একজন আলেমের প্রতি আপনারা ঝাঁপাইয়ে পড়েন এভাবে? আমি বুঝতেছি না। দেখেন, হয়তো আমি বলি যে সব আলেম যে ভালো তা কিন্তু নয়, আমি সেটা বলিনি আপনাদেরকে। শুনেন, হয়তো শতে একজন আলেম খারাপ পাবেন না, যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে আলেম হয়েছে একজন পাবেন, হয়তো হাজারকে একজন পাবেন, এটা হতে পারে। তারা তার ফেরেশতা না, তারা তো মানুষ, আল্লাহকে মানুষরূপে তৈরি করছে, হয়তো একজন পাবেন। কিন্তু এই যে কলেজ, ভার্সিটি, এই যে মনে করেন সব জায়গায় স্কুল কলেজ যেখানে যান আপনারা, সেখানে যে দেখেন, সেখানে শতকরা একজন ভালো পাবেন কিনা সেটা দেখেন আপনি, সেখানে হাজারে একজন মাস্টার ভালো পাবেন। সেখানে কি হচ্ছে না এরকমের? হচ্ছে না আপনারা বলেন? সেখানে কি কোনো নারী আমাদের কোনো কিছু হচ্ছে না? এই যে হোটেলগুলো ধরা পড়ে কারা? এই যে পার্কে, এখানে সেখানে, এরা কি সব মাদ্রাসা ছাত্রী? মাদ্রাসা ছাত্রী কয়জনকে পাচ্ছেন আপনারা? কয়জনকে পাচ্ছেন আপনারা? তো শুধু বলেন, আপনার বুকে হাত দিয়ে একটু বলেন তো ভাইয়ারা আপুরা। সবই কিন্তু পাবেন, যে বললাম না, হাজারকে একজন পাইবেন, আর ওখানে হাজারকে ভালো একজন পাইবেন। সবই কিন্তু স্কুলের ছাত্রছাত্রী তারা, তাই না? সেটা যেভাবেই হোক, কিন্তু দিলেন মাদ্রাসা ছাত্রীর প্রতি অপবাদটা দিয়ে দিলেন, সেটা কি করলো? সেটা এটা জানলেনও না। শুনেন, একটু জানবেন, শুনবেন, প্রমাণ নেবেন আপুরা ভাইয়েরা, প্লিজ, তারপর অপবাদটা দিবেন, মিথ্যা অপবাদটা এছাড়া দিবেন না। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওগুলির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তার সাথে বলতে চাই, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো আপডেট এবং সত্য খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।